চলতি এশিয়া কাপের সব থেকে সেরা ম্যাচটা খেললো শ্রীলঙ্কা এবং আফগানিস্তান গতকাল রাতে। যে ম্যাচটা তারা খেলেছে, যে ক্রিকেটটা তারা উপহার দিয়েছে, তা বহুদিন বিশ্ব ক্রিকেট মনে রাখবে। তবে জিতলো শ্রীলঙ্কা, হারলো আফগানিস্তান, কোয়ালিফাই করে গেল বাংলাদেশ। এক আজব ক্রিকেটের নিয়ম। নেট রান রেটের পার্থক্যের জন্য শ্রীলঙ্কাকে জিততে হতো এই ম্যাচটাতে, তাহলে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশও কোয়ালিফাই করে যেত, এবং সেটাই ঘটল। তবে প্রথম ইনিংসে আফগানিস্তানের যেভাবে ৭৯ রানে ৬ উইকেট পড়ে গেল ১২ ওভারের পর, তারপর সেখান থেকে মোহাম্মদ নবী, প্রথমে রশিদ খান, পরে তারপরে আরও একটা ব্যাটসম্যানের সঙ্গে সে যে দুরন্ত ৯০ রানের পার্টনারশিপটা করে গেল ওই ১২ ওভারের পরের থেকে, তা এক কথায় সত্যি অনবদ্য। ৪০ বছরের এই নবী কিন্তু আফগানিস্তানের প্রথম ইন্টারন্যাশনাল সুপারস্টার, এবং সে যে ম্যাচটা কালকে খেললো তা এক কথায় সত্যি অনবদ্য। এই গোটা এশিয়া কাপে আফগানিস্তানের ব্যাটিং একেবারে লেজে গোবরে ছিল, কিন্তু এই লাস্ট ২ ওভারে আফগানিস্তানের ব্যাটিং যে পারফরমেন্সটা করেছে তার কোনো উত্তর শ্রীলঙ্কার বোলারদের কাছে ছিল না। অথচ একটা সময় শ্রীলঙ্কার বোলাররা আফগানিস্তানকে যেভাবে চেপে ধরেছিল, তাতে এটা মনে করা হয়েছিল যে বাংলাদেশ তো বিদায় হলো, সেই সঙ্গে শ্রীলঙ্কাও এই ম্যাচটা হেরে যাবে। কিন্তু ক্রিকেট দেবতার কি অদ্ভুত নিয়ম দেখুন। ৪০ বছরের একটা ক্রিকেটার ১৯তম ওভারে টানা ৩টে ৪ এবং ২০তম ওভারে টানা ৫টা ছক্কা মেরে টোটাল ২০তম ওভারে নিল ৩২ রান। একটা নো বল ছিল, যেখানে সে প্রথম ৬ বলে তার রান ছিল কত জানেন? মাত্র ৫। কিন্তু লাস্ট ১৬ বলে সে রান করে গেল ৫৫। যখন ২২ বলে ৬০ রানের ইনিংস খেলে তখন তিনি ফিরছেন, তখন তার নামের পাশে লেখা আছে ৬টা ছক্কা। জাস্ট একবার ইমাজিন করুন। তবে এই ম্যাচটাতে যদি দেখেন, যে এখান থেকে তারপরে কিন্তু সবাই ভেবেছিল যে আফগানিস্তানের এই মুহূর্তে যদি এশিয়া কাপের হিসাবে বিচার করা হয়, তাহলে ভারতের পরে সব থেকে ভালো স্পিন অ্যাটাক কিন্তু আফগানিস্তানের। কিন্তু এই ম্যাচটা যেভাবে শ্রীলঙ্কা চেজ করলো, তাতে কিন্তু একবারও মনে হয়নি যে শ্রীলঙ্কা কিন্তু এই ম্যাচটা হেরে যেতে পারে। প্রথম ১০ ওভারে তারা ৮২ রান করেছে ২ উইকেটের বিনিময়ে। যদি নেট রান রেট, যদি রান রেটটা দেখেন, তাহলে কিন্তু ৮.20। সেখান থেকে ধীরে ধীরে তারা কিন্তু ১৮ ওভার ১৯ ওভারের মধ্যে ম্যাচটা তুলে নিল, এবং এইখানে তাদের এই যে রানটা তুলতে মেইন ভূমিকা নিল কিন্তু কুশল মেন্ডিস। দুর্ধর্ষ ইনিংস খেলেছে। দেখুন, ক্রিকেটে টি-20 বলুন, টেস্ট বলুন বা ওয়ানডে, শুধুমাত্র ধুমধাড়াক্কা মারলাম সেটা যে টি-20 ক্রিকেট তা কিন্তু নয়। উইকেট পড়ে গেলে উইকেটটা বাঁচিয়ে কিভাবে একটা বড় পার্টনারশিপ বিল্ড করতে হবে, সেটা কিন্তু এইখান থেকে বাংলাদেশকে অবশ্যই অতি অবশ্যই শেখা উচিত। কি কোয়ালিটিফুল ইনিংসটা খেলে গেল কুশল মেন্ডিস, এবং পরবর্তীতে কামিন্দু মেন্ডিসও তার সঙ্গে যোগ দিয়ে ১৬৯ রানের যে লিডটা, যেখানে এই টোটাল এশিয়া কাপে যদি দেখা যায় তবে ১৫৫-৬০ রান তুলতে যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে কি ইজিলি এবং স্মুথলি পিওর ক্লাস ব্যাটিং যেটা বলে সেটা দেখিয়ে কিন্তু কুশল মেন্ডিস এই রানটা তুলে নিল। তবে এই জিতটা শ্রীলঙ্কায় এটা বুঝিয়ে দিল যে শ্রীলঙ্কা যতই আপ অ্যান্ড ডাউনের মধ্য দিয়ে যাক না কেন, তারা কিন্তু আজও ভালো একটা টিম ছিল। হ্যাঁ, সনৎ জয়সূরিয়া, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে, লাসিথ মালিঙ্গা, মুথায়া মুরলীধরনের মতো প্লেয়াররা চলে যাওয়ার পর তাদের কিন্তু একটা নতুনভাবে টিম গড়ছে, এবং সেখান থেকে শ্রীলঙ্কা যেভাবে উঠে আসছে সেটা কিন্তু বেশ চমকপ্রদ। এই ম্যাচে আফগানদের বোলিং যে স্পিন অ্যাটাক, সেটা যদি দেখেন তবে নূর, রশিদ খান, নবী এবং মুজিবুর রহমান, এদের যদি বোলিং দেখেন তবে মুজিবুর রহমান কিন্তু অনেকটাই এই স্পিন থেকে পিছিয়ে পড়েছে, এবং আজকের ম্যাচে একেবারে যাচ্ছে তাই বোলিং করেছে। তবে লাস্ট ২ ওভারে যে আফগানরা প্রায় ৫০ রানের কাছাকাছি রানটা তুলে ফেললো, তারপর কিন্তু বাংলাদেশের অতি বড় সমর্থকও ভাবেনি যে শ্রীলঙ্কা জিতে যাবে এবং তাদেরকে সঙ্গে করে কোয়ালিফাই নিয়ে যাবে। কিন্তু একটা কথা আপনারা বলুন তো, যারা বাংলাদেশের সমর্থক, বাংলাদেশ সেই ২০০০ সালে টেস্ট খেতাবের টেস্ট খেলিয়ে দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে, তার নয় করে প্রায় ২০-২৫ বছর টেস্ট খেলছে। তাদের প্রথম ওয়ানডে খেলেছে ১৯৮৬ সালে, সেই হিসাবে দেখলে প্রায় ৪০ বছরের কাছাকাছি ওয়ানডে খেলছে। তাহলে একটা দলকে বারবার কেন আইসিসি ইভেন্টে বা এএফসি এশিয়া কাপের মতো একটা প্রতিযোগিতায় বারবার অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে? বারবার কেন একটা অন্য প্রতিপক্ষের দিকে, নেট রান রেটের দিকে কেন তাকিয়ে থাকতে হবে? একটা ভালো তাদের ইনফ্রাস্ট্রাকচার, ভালো কোয়ালিটি মানের প্লেয়ার এখনও পর্যন্ত কি বাংলাদেশ তুলতে পারবে না? সোশ্যাল মিডিয়াতে সেই জিনিসগুলো আপনারা বলেন যে ভারত এই করছে ওই করছে, কিংবা আইসিসি বিভিন্ন যে দোষারোপ বা অজুহাতগুলো দেন, সেই অজুহাতগুলোকে যদি পাশ কাটিয়েও বলা যায়, তাহলে বাংলাদেশের নিজস্ব যোগ্যতা অনুযায়ী তারা কিন্তু সেই এফর্টটা দিতে পারছে না। যদি খেয়াল করে দেখেন, বাংলাদেশের যে সোনালী প্রজন্ম যেটা ছিল, সাকিব আল হাসান, মোর্তাজা, মুশফিকির,
আপনার আশরাফুলও ছিল তার আগে। তো এই সমস্ত প্লেয়ারের পর সেইভাবে কিন্তু কোয়ালিটিফুল প্লেয়ার আসে না। যদি এই শ্রীলঙ্কা ম্যাচের কথাটাই ধরেন, শ্রীলঙ্কা ম্যাচের ক্ষেত্রে জাকের আলী এবং শরীফুল, তো এরা যেভাবে 100 স্ট্রাইক রেটে খেলে গেল এবং সেখান থেকে রানটা তুলতে পারলো না। কিন্তু অন্যদিকে দেখুন আজকের ম্যাচে যদি আপনি দেখেন কুশল মেন্ডিস বা কামিন্দু মেন্ডিস বা যারা ব্যাট করলো লাস্ট পর্যন্ত তাদের স্ট্রাইক রেটটা দেখবেন, তাহলে দেখা যাবে যে বাংলাদেশের ওই মিডল অর্ডারের বা ফিনিশিংয়ের যারা আছে তাদের সঙ্গে শ্রীলঙ্কার এই ব্যাটসম্যানদের কোয়ালিটির কতটা ডিফারেন্স, কতটা স্কিলের ডিফারেন্স সেটা কিন্তু পরখ হবে। তাই অন্যদেরকে দোষারোপ করার আগে আমি এটুকু বলবো যে সব সময় যদি অন্যের দিকে একটা আঙুল দেখানো হয় তবে কিন্তু নিজের দিকে 3টি আঙুল দেখানো থাকে। তো সেই অনুযায়ী নিজেদের ইনফ্রাস্ট্রাকচার, নিজেদের প্লেয়ারদের মান উন্নয়ন করার জন্য আরও বেশি মনোযোগ দেওয়া উচিত। তো যাই হোক, বাংলাদেশ এই মুহূর্তে সুপার 4-এ এসছে, এদিক থেকে ভারত এবং পাকিস্তান আর অপর দিক থেকে বাংলাদেশ আর শ্রীলঙ্কা। তো দেখা যাক সামনে কি হচ্ছে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।